প্রচন্ড দাবদাহে সারা দেশে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বাড়তি রোগীর চাপ সামাল দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এবছর গ্রীষ্মকালে যশোরে তাপমাত্রা প্রতিদিন গড়ে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তীব্র গরমে তাপদাহে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বর, সর্দি, কাশির প্রকোপ। যশোর সদর হাসপাতালের তথ্যানুযায়ী গত ১৫ দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। গরমে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ভাইটাল ব্যাপার। আর পানি শূন্যতা, মানে পানি পান করা, যথেষ্ট পরিমাণে পানি পান করা, এবং সেটা অবশ্যই বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এই দুটো উপায়ে আমরা সাধারণত এই দুটোকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি। গত এক সপ্তাহে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৩ শতাধিক রোগী। তাদের অধিকাংশই আক্রান্ত ডায়রিয়া সহ বিভিন্ন রোগে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। পর্যাপ্ত পরিমাণে বিছানা নাই, অনেক সময় কলেরা স্যালাইন, খাবার স্যালাইন থাকছে না, এটা আমরা তাদের দিতেই পারতেছি না। গত ১৫ দিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৪০.৬ ডিগ্রির মধ্যে। এখানে ডায়রিয়ায় অনেক লোক আক্রান্ত হয়েছে এবং এখানে বেডে লোক ধারণ ক্ষমতা অনেক বেশি লোক এখানে অবস্থান করছে। এরই মধ্যে রবিবার ঝালকাঠিতে হিট স্ট্রোকে মারা গেছেন এক ব্যবসায়ী। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রচন্ড দাবদাহে সারা দেশে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। এই নিয়ে কথা বলতে এখন আমাদের বগুড়া থেকে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান, খুলনা থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল। বিলু ভাই, অভিজিৎ, দুজনের কাছে আমার একই প্রশ্ন থাকবে যে এই গ্রীষ্মে গরমে প্রধানত বিশুদ্ধ পানি সংকট হওয়ার একটি ঝুঁকি থাকে। এই ঝুঁকি উত্তরাঞ্চলে কেমন আছে? বিলু ভাই, আপনি বলার পর আমরা আবার দক্ষিণাঞ্চলে খুলনায় অভিজিতের কাছেও শুনবো। বিলু ভাই। খালেদ ভাই, যে তাপমাত্রা ছিল সেগুলোর বিবরণটাই আপনাকে দিই। যে আজকে একটু ভালো খবর দিয়ে শুরু করি, যে আজকে কিন্তু 0.4 ডিগ্রি সেলসিয়াস থেকে একেবারে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে উত্তরাঞ্চলের অনেক জেলাতেই। বিশেষ করে রংপুরে আমি দুপুরে যে তাপমাত্রা পেয়েছি এটা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকালও ছিল ৩৮ ডিগ্রির মতো। সব মিলিয়ে তাপমাত্রা নিম্নগামী বলেই বলছেন আবহাওয়ার যারা দায়িত্বে আছেন এই আবহাওয়া অফিস দপ্তরগুলোতে। তো আমি পানির যে বিষয়টা, এখন কিন্তু উত্তরাঞ্চলের অধিকাংশ যেগুলো ভূপৃষ্ঠের যে পানির ধারাগুলো, জলধারা যেগুলো, সেগুলো কিন্তু অধিকাংশ শুকিয়ে গেছে, যে কারণে অনেক জায়গাতেই টিউবওয়েলে পানি উঠছে না। আপনি যদি বগুড়ার নন্দীগ্রামের কথা বলেন বা আবার আরেকটু উজানের দিকে যদি যাওয়া যায়, সেই দিকেও কিন্তু একই রকমই অবস্থা। আমি কয়েকদিন আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের ডক্টর একজন পরিচালকের, উপপরিচালকের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এই প্রভাবে কিন্তু প্রতি বছরই বরেন্দ্র এলাকায় পানি কমছে এবং এইবারও বাইরে নেই, এবারও বেশ কিছুটা পানি সংকটই রয়েছে। বিলু ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমরা একটু অভিজিতের কাছে জানতে চাইবো। অভিজিৎ, খুলনায় পানির সংকটটি, বিশুদ্ধ পানির সংকটটি কিরকম অবস্থায় আছে এখন? খুব দ্রুত যদি একটু বলেন অভিজিৎ। খুলনা মহানগরীতে আপনার পানির স্তর এখনো নেমে গিয়েছে এবং খুলনার পানির একটি সংকট রয়েছে খুলনার আবাসিক এলাকাগুলোতে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরাতে যে উপকূলীয় অঞ্চল রয়েছে, এই উপকূলীয় অঞ্চলগুলোতে এই সময়টাতে, গ্রীষ্মের এই সময়টাতে পানির সংকট লেগে থাকে এবং সবসময় কিন্তু এখানে বিশুদ্ধ পানির একটা অভাব থাকে এবং এই সময়টাতে সেটা আরও তীব্র আকার ধারণ করেছে এবং ওইখানে সুপেয় পানির অভাব ইয়ে হচ্ছে এবং মানুষজন, আমি আপনাকে বলে রাখি যে ঢাকা শহরে আপনাকে যে পরিমাণ বিশুদ্ধ পানির জন্য টাকা খরচ করতে হয় তার থেকে বেশি টাকা খরচ করে এই উপকূলীয় অঞ্চলের মানুষেরা তাদের সুপেয় পানি সংগ্রহ করছে। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। বিলু ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই সময়কার যে রোগগুলি, কলেরা, ডায়রিয়া, টফ, টাইফয়েড, পক্সের মতো যে রোগের সংক্রমণ, সেগুলি বগুড়ার পরিস্থিতি জানতে চাইবো। এগুলির নিয়ন্ত্রণে আক্রান্তদের সহায়তা সরকারি স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, সিভিল সার্জনের দপ্তর কতটা প্রস্তুত আছে সেটা জানবো আপনার কাছে। অভিজিৎ, বিরতির পর ফিরে এসে আপনার কাছে স্থানীয় আবহাওয়া দপ্তরের খবর জানতে চাইবো যে হিট স্ট্রোকে এর আর কোনো সম্ভাবনা, আবহাওয়া বাড়তি কমতি, কি অবস্থা তাপমাত্রা, সেটি শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। বিলু ভাই, রোগ শোকের সংক্রমণ এবং তা নিয়ন্ত্রণে সহায়তায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, সিভিল সার্জনের দপ্তর কতটা কার্যকর ভূমিকা পালন করছে?
খালেদ ভাই, এই রোগ সংক্রমণের বিষয়টি নিয়ে আমি কথা বলেছি আজকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। খুব কম সরকারি বা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেখানে ডায়রিয়ার মতো রোগ নিয়ে লোকজন আসছে না। তবে সরকারের বেশ কিছুদিন ধরেই ছিল এবং সেগুলো বেশ কার্যকরী বলে আমি জানতে পেরেছি। আমি শুধু বগুড়ার সদরে যেটা আছে মোহাম্মদ আলী হাসপাতাল, সেখানকার শিশু ওয়ার্ডের একটা ধারণা দিলে আপনি হয়তো পরিষ্কার হতে পারেন যে এইখানে মোট 20টা বেড রয়েছে শিশুদের জন্য, সেখানে ভর্তি হয়েছে 45। তবে এই 45 জনেরই কিন্তু চিকিৎসা যেভাবে দেওয়া দরকার সীমিত সম্পদ থেকে কিন্তু স্থানীয়ভাবে সেটা করা সম্ভব হয়েছে। আমাকে একটু আগে যেটা জানিয়েছেন বগুড়া সদরে যিনি স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা, তিনি বলছেন যে সরকারের একদম নির্দেশনায় আছে যে কোনোভাবেই যেন চিকিৎসা না নিয়ে কেউ বেরিয়ে যেতে পারে। তবে কখনো কখনো গ্রাম থেকে কিছু উন্নত চিকিৎসার জন্য শহরে আসা হচ্ছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে চিকিৎসকরা দাবি করেছেন এবং সাথে সাথে তারা কিছু পরামর্শ দিয়েছেন যে যদি কারো খুব বেশি খারাপ লাগে তখন সাথে সাথে সে যেন একটু মাথায় পানি অভিজিৎ দেয়। পাল, বিলু ভাই ধন্যবাদ। অভিজিৎ পাল, আবহাওয়া পরিস্থিতি নিয়ে স্থানীয় আবহাওয়া দপ্তর কি বলছে? খুলনার পরিস্থিতি একটু ভালো হবে কিনা শিগগিরই? 18 দিনের এই তাপমাত্রায় খুলনাতে আপনার 40 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। যেহেতু আকাশে এখনো মেঘ দেখা যাচ্ছে, তারা বলছে যে আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। তবে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে খুলনাতে যারা চিংড়ি চাষি আছেন তারা খুব বিপাকে পড়েছেন এবং খুলনাতে 1,56,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়েছে এবং এই সময়ে ঘেরে পানির পরিমাণ কম থাকে এবং আগামী মে মাস থেকে চিংড়ি সংগ্রহ করে চাষিরা বাজারে বিক্রি করবে। কিন্তু এই তাপমাত্রার কারণে আসলে চিংড়ি চাষিরা খুব বিপাকে পড়েছেন। পাশাপাশি যারা তরমুজ চাষ করেছেন তারাও বিপাকে পড়েছেন। এই আবহাওয়ার কারণে আগাম মরে যাচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। বিলু, অভিজিৎ পাল, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।